আমি তখন সবে নতুন একটা লেখার প্লট নিয়ে বসেছি। হঠাৎ দেখলাম হোয়াটসঅ্যাপে মেসেজটা এলো। ইনবক্সটা খুলে দেখি নবনীতার মেসেজ। ব্যস্ত আছো শুভঙ্কর? এমনিতে শুভঙ্কর নামে বেশি কেউ আমার সম্বোধন করে না, ওই ডাক নামটুকুই আমার পরিচয়। নবনীতা আমাকে নয়, শুভঙ্কর নয়, লেখকবাবু বলে ডাকতে অভ্যস্ত। আমি লেখার প্লট একধারে করে দিয়ে নবনীতাকে রিপ্লাইয়ে লিখলাম, ব্যস্ত নেই, তবে তোমার সাথে ব্যস্ত হতে পারলে এই মুহূর্তে মন্দ হতো না। বেশ, তাহলে কল করি। জি আজ্ঞে। মেসেজটা ফরওয়ার্ড হয়ে সবে মাত্র দুটো ব্লু টিক পড়েছে কি সঙ্গে সঙ্গে তার নামটা স্ক্রিনের ওপর ভেসে উঠল। আমার এক অভ্যেস আছে, এই যে আমি কারো নাম আমার ফোনে তার পরিচিত নাম দিয়ে সেভ করে রাখি না। নবনীতার ক্ষেত্রেও হিতের বিপরীত করিনি। ওর নামটা আমি প্রথম দিন থেকেই সুন্দরী চোখের অধিকারিণী এমন নামে সেভ করে রেখেছি। ফোনটা হাসি মুখে রিসিভ করে আমিই প্রথম বললাম, এক যুগ পর হঠাৎ এই তারকেশ্বরের ছেলেটি মনে পড়ল যে? বিশেষ কোনো কারণ আছে বুঝি ম্যাডাম? নবনীতা পেশায় জুনিয়র উকিল। আমার কথাটা শেষ হতে না হতেই সে বলল, আমার রোজই আপনার কথা মনে পড়ে, কিন্তু সময় হয়ে ওঠে না কল নেওয়ার। তাছাড়া যেদিন সময় পাই সেদিন ইচ্ছে করেই করি না। আমার ইগোর কথা তো তুমি জানোই। তাই বুঝি? তবে আমিও মিথ্যে বলবো না যে আমার তোমায় মনে পড়ে না, কিন্তু যখনই মেসেজ করব ভাবি তোমার ওই ডিপির ছবিটা দেখে আর মেসেজ লিখতেই ভুলে যাই। কেন, ছবিটা এতই খারাপ বুঝি? বেশি ভালো, বিশেষ করে তোমার ওই চোখগুলো। সত্যি, যদি রূপম ইসলামের মতো তোমার জন্য দুকলি গাইতে পারতাম। আমি তোমার চোখের কালো হতে চাই, তাই তোমার দিকেই তাকাই। তুমি তাকাওনি আমার দিকে, তাই। তোমার গলা তো খারাপ না, চাইলেই গাইতে পারো। আমি কি না করছি? কিন্তু ফিলিংস দিয়ে গানটা গাওয়ার পর কি তুমি আমায় আর অ্যাপ্রিসিয়েট করে একটা স্মাইল দেবে? ইস, আমার হাসি এত দামি বুঝি? কারোর কাছে তো দামি হতেও পারে, তাই না? তা যাই হোক, হঠাৎ আমাকে মনে পড়ার কারণ জানতে পারি কি? কেন, অকারণে কল করা যায় না? যায়, তবে আজকের কলটা কোনো বিশেষ কারণে বলেই মনে হচ্ছে। কি করে বুঝলে? লেখক মানুষ, আর মেয়েদের মন বুঝবো না তাই কি হয়? হাসালে মোড়ে বস, মেয়েদের মন বোঝা কারো সাধ্যি না। নবনীতা এবার খানিক থেমে ফের বলতে শুরু করলো, আজ না বড্ড মন কেমন করছে আমার, জানো শুভঙ্কর? মন কেমন মানে কি, মন খারাপ? মন খারাপ কি না জানি না, খুব ক্লান্ত লাগছে। সারা দিন কোর্ট চেম্বার, লাইফটা জাস্ট টু বোরিং হয়ে গেছে। তো হাতের কাছেই তো পাহাড়, ঘুরে এসো দুটো দিন। হবে না জানো তাতে, একটা কাছের মানুষ যদি থাকতো, বেশ সারা দিনের কাজের শেষে তার কাঁধে চুপচাপ মাথা রেখে বসে থাকতাম। সে একটু আদর করত, দুটো মনের কথা তাকে খুলে বলতে পারতাম। সেসব কেন যে আমার কপালে নেই। বুঝেছি, ম্যাডামকে ভালোবাসার অসুখে ধরেছে। কি জানো তো, আমার মনটা আজ অনেক কিছু কল্পনা করছে। বেশ এই সময় বৃষ্টি হতো, আমি রাধিকা হতাম, কেউ একটা কৃষ্ণ থাকতো আমারও। একটা দোলনায় বসে বসে দুজনে দোল খেতাম। নবনীতা পেশায় ক্রিমিনাল লয়ার হলেও তার ভালো লাগার জগৎ হলো ওই কল্পনা। সে সাজতে ভালোবাসে, অভিনয় করতে ভালোবাসে, এমনকি সে আমার চেয়েও দারুণ প্লট বানায়। শুধু কলম ধরে না, এই যা।
ওর কথাগুলো শুনে আমি বুঝলাম ওর মনের ভেতরে একাকিত্বে ভরে উঠেছে। যখনই ওর মনের ভেতরটা শূন্যতায় ছেয়ে যায়, ও এমন নিজেকে নিয়ে নানা কল্পনা করে থাকে। তাই ওকে বললাম, রাধিকা নয় তুমি হলে, কিন্তু তোমার কৃষ্ণ কে হবে? কেন, তুমি হতে পারবে না? আমি কৃষ্ণ হলে তোমায় রায় বলে ডাকবো। বেশ, ডেকো। কিন্তু কৃষ্ণ রাধিকার প্রেমে যে বিরহ আছে নবনীতা, এত দূর ভাবছো কেন তুমি? আচ্ছা চলো, একদিনের জন্য প্রেমে পড়া যায় না? তখন যদি সত্যি আর নিজেকে সামলাতে না পারি? তাও ঠিক, আমরা দুজনেই এমনিতে যে ছেলে মানুষ। শোনো না, বলছি কি, আমি আমার পছন্দের কিছু জিনিস বলছি, তুমি তোমারটা বলবে, দেখি মেলে কিনা দুজনের। আচ্ছা বলো। বৃষ্টি, পাহাড়, 90 দশকের গান, ছেলে মানুষই, কাঠগোলাপ, ছাদে বসে একটা সিগারেট কাউন্টার আর জমিয়ে আড্ডা, গরম সাদা ভাত আর কষা মুরগির মাংস, কল্পনায় ভাষা। এবার তুমি বলো। বৃষ্টি, পাহাড়, অবশ্যই 90 দশকের প্রিয় গানগুলো, ছেলে মানুষই, তবে কাঠগোলাপটা না, তার বদলে সূর্যমুখী। নিরিবিলিতে ছাদে বসে আড্ডাটা খারাপ হবে না, সাথে একটু রেড ওয়াইনও চলতে পারে। সাদা ভাত, চিকেন কষা ইজ গ্রেট অ্যান্ড ভরপুর হাসি আর জমিয়ে গল্প। অনেকগুলো মিলল তাহলে। হঠাৎ এটা মাথায় এলো কেন তোমার? মেলাচ্ছি আমাদের মধ্যে কতটা মেলে। তাতে করে কি হবে ম্যাডাম? আমি মন থেকে তবু মজার সুরেই বললাম। তাতে করে বছর 5 পর যদি একটা সংসার পাতা যায় দুজনে মিলে। তুমি না সত্যি, কোথায় তারকেশ্বর আর কোথায় শিলিগুড়ি, হয় নাকি? চাইলেই সব সম্ভব। মনটা লেগে গেলে তখন রাস্তার দূরত্ব আর কি কোনো ম্যাটার? আসলে ভালোবাসায় কিছু ম্যাটার করে না, কে কীরকম কত দূরে থাকে, এসব তখন একদিকে হয়ে যায়, আর একদিকে শুধু চেয়ে যাওয়া থেকে যায়। শিলিগুড়ি তোমার তারকেশ্বর থেকে দূর না বলছো? তবে চলে এসো, একদিনের সাক্ষাৎ হোক, তোমার শিলিগুড়িটা ঘুরে দেখাবো আমি, আর যা যা স্বপ্ন দেখলাম এতক্ষণে আমরা সব পূরণ করে নেব। সত্যিই চলে যাব কিন্তু। আরে এসোই না। বেশ। এই কটা বাজে তোমার খেয়াল আছে? এতক্ষণে তোমার তো ডিনার কমপ্লিট হয়ে যায়। আজ খিদে লাগছে না? তোমার সাথে থাকলে না, মন থেকে বলছি, আর সময়ের খেয়াল থাকে না। বেশি বক বক করি না আমি, তা নয়, তুমি অনেকটা আমার মতো, বা বলা যায় মনের মতো। তুমিও বড় ভালো মানুষ জানো। দেখো, একদিন বলছি, এই যে এত চিন্তা ভাবনা করো তো কেরিয়ার নিয়ে, দেখবে একদিন তোমার লেখায় তোমার ক্যারিয়ার হয়ে যাবে। আর তুমি তো জানো আমার কথা কেমন ফুলে যায়। সে তো জানি, তুমি আলাদাই একটা মেয়ে। বলছি, খাবার কথা তো মনে করিয়ে দিয়ে আমার খিদে পাইয়ে দিলে। যাই তবে খেয়ে আসি। আর একটু থাকলে হয় না? একটু পর আমিও খাবো, ততক্ষণ না হয় থেকেই যাও। বেশ, থেকে গেলাম, কিন্তু এমন জোর অন্য কারণে করলে আমি কিন্তু সারা জীবনের জন্য থেকেই যাব। নবনীতা আমার এই কথার কোনো উত্তর দিল না। বুঝলাম নীরবতাও অনেক কিছুর উত্তর দিয়ে দেয়। ঠিক আমাদের কথা হওয়ার পরের দিন আমি নবনীতাকে না জানিয়ে ওর শহরে গিয়ে হাজির। ওর জন্যে আমারও মনটা কেমন উতলা হয়ে উঠেছিল যে। শিলিগুড়ি পৌঁছে ওকে কথাটা জানাতে ও তো অবাক। তারপর ও ওর কথা রেখেছিল। আমার সাথে পুরো একটা দিন কাজের ছুটি নিয়ে আমাকে ওর শহরটা ঘুরে দেখিয়েছিল। আর পরন্ত বিকেলে দুজনে একসাথে একটা নিরিবিলি জায়গায় বসে একটা সিগারেট কাউন্টারে খেতে খেতে ও আমায় বলল, কালই এগুলো ভাবছিলাম দুজনে,
আর আজ কেমন সব সত্যি হয়ে গেল বলো। জীবনে কোনো কিছু স্বপ্ন দেখলে সেটাকে সত্যি করা যায় ইচ্ছে থাকলে, বুঝলে সখী? বুঝেছি সখা, বুঝেছি। কথাটা বলি নবনীতা আমার হাতটার ভেতরে হাত গলিয়ে আমায় বেশ আবেগ ভরা চোখে বলল, একটা দিনের প্রেমের শেষে কি বুঝলে? বুঝলাম এই মানুষটার সাথে বাকি জীবনটা কাটিয়ে দেওয়া যায় অনায়াসে। তোমার মন কি বলে? আমার মন কিছু বলে না, তবে হ্যাঁ, একটা অনুভূতি জন্মেছে, আর সেটার উত্তর তুমি এখন জানতে পারবে না। বেশ, অপেক্ষা করব। নবনীতা তখন আমায় একটা প্রশ্ন করল, ভালোবাসায় সবথেকে আবেগী মুহূর্ত কি তোমার বলে মনে হয়? কাছের মানুষটার কপালে চুম্বন করা। তোমার? নবনীতা তার উত্তরটা আমায় দিল না। সে শুধু তার কালো ওই দুই মায়া ভরা চোখে আমার দিকে তাকিয়ে রইল এক পলক। আমার মনটাও তখন কেমন যেন চেয়ে বসলো ওর কপালে একটা চুম্বন করতে। আমি ওর কপালে চুম্বন করতে গেলে পর ওর কপাল আর আমার আবেগী ঠোঁটের মাঝে নিজের হাতটা রেখে দিয়ে বলল, এখনও কি এতটা এগোনো ঠিক হবে শুভঙ্কর? আমি বললাম, জানি না, সব তো আর ভেবে করিনি কখনো, হয়তো এটাও তাই। এই একটা কথা ভাবছি জানো। কি? তোমার আর আমার নাম মিলে একটা সুন্দর নাম হয়, তাই? কি বলো তুমি? শুভনীতা, ভালো না? বেশ, তোমার মাথাতে এইসব আসে বলো? নবনীতা শুধু হাসলো, আর আমি তার হাসির দিকে বিহ্বল দৃষ্টিতে চেয়ে রইলাম। বৃষ্টি নামলো আচমকা। প্রকৃতি যেন আমাদের দুজনের চাওয়াকে এক করে দিল সেই মুহূর্তে। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।